হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ক্রিস্টালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরও দুটো ঘটনা নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যে দুটি ঘটনা বলবো এবং যে মানুষটি সম্পর্কে বলবো সেই মানুষটি হচ্ছেন আর কেউই নয়, আমার মায়ের যিনি বাবা ছিলেন, মানে আমার দাদু। তো ওনার জীবন সম্পর্কে একটা ঘটনা, আর একটা হচ্ছে ওনার অফিস, মানে উনি যেখানে চাকরি করতেন সে অফিস সংক্রান্ত একটি ঘটনা। তো আমি আগে ওনার প্রথমে জীবন সম্পর্কিত ঘটনাটা বলে নিই, তারপরে দ্বিতীয়তে আসবো ওনার কার্যক্ষেত্রের যে ঘটনাটা, মানে অফিস সংক্রান্ত যে ঘটনাটা, সেই ঘটনাটা বলছি। আচ্ছা, ওনার জীবন সম্পর্কিত যে ঘটনাটা এখানে বলবো সেটা আজ থেকে প্রায় 70 থেকে 75 বছর আগেকার ঘটনা। এটা কিন্তু প্রথম ঘটেছিল সেটা হচ্ছে, প্রথম ঘটনাটার শুরুটা হয়েছিল এরকমভাবে যে উনি ছিলেন ওনার মায়ের দ্বিতীয় সন্তান, ঠিক আছে? তো যা হয় আর কি, ঘটনাটা বাংলাদেশের ঘটনা। প্রথমত যেটা হয়, ওনার যখন মোটামুটি 2-2.5 বছর বয়স, সেই সময় ওনার যিনি মা ছিলেন তিনি তৃতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। তিনিও মারা যান এবং সেই সন্তানটিও মারা যান, ঠিক আছে? এইবারে যথারীতি যেটা হয়, ওনার তো সেই সময় বয়সটা এতটাও ছিল না, বা ওনার কাছে সেই ফিলিংসটাও ছিল না যে একটা মা চলে যাওয়া, সেই ব্যাপারটাও কিন্তু উনি খুব একটা ভালো করে বুঝতে পারেননি, ঠিক আছে? মানে একদম ছোট বাচ্চা না, সেটা তো ওনার পক্ষে বোঝা সম্ভবই ছিল না। যথারীতি যা হয় আর কি, ওখান থেকে ওনারা পরবর্তী সময় ভারতবর্ষে আসেন এবং দেশ ভাগ হওয়ার পরে ওনারা ভারতবর্ষে চলে আসেন, ঠিক আছে? এবারে উনি যখন যত বড় হচ্ছেন গ্র্যাজুয়ালি, সেইভাবে আস্তে আস্তে সংসারও বাড়ছে। এবারে এখানে একটা কথা বলে রাখা দরকার, ওখানে ওনার মা যখন মারা যান তার পরবর্তী কিছু বছর পরে ওনার যিনি বাবা ছিলেন তিনি দ্বিতীয় বিয়ে করেন, এবং সেই দ্বিতীয় বিয়ে করার পরে সেই পক্ষে যিনি মা এসেছিলেন উনি অসম্ভব ভালো মানুষ ছিলেন। মানে এখানে আমরা যেটা নর্মালি দেখে থাকি বা স্বাভাবিকভাবে আমরা মানুষের জীবনযাত্রায় যেটা দেখে থাকি, যে একজন নিজের মা আর একজন সৎ মা হিসেবে মানুষ তো কাউন্টার করেই, কিন্তু সেখানে আমি নিজে এইটুকু বলতে পারি যে আমি ছোট থেকে ওই মানুষটিকে দেখেছি, এবং উনি যে কী অসম্ভব ভালোবাসতেন তার প্রত্যেকটি ছেলে মেয়েকে, এবং আমার যিনি বড় দাদু ছিলেন তাকেও ভীষণ ভালোবাসতেন, আমার দাদু ছিলেন যিনি তাকেও ভীষণ ভালোবাসতেন। মানে উনি একেবারে নিজের হাতে করে ওই দুই সন্তানকে কিন্তু আগলে রেখেছিলেন। যাই হোক, এইভাবে ঘটনাক্রমে এগোচ্ছে। এইবারে যেটা হয়, ওনারা যখন ভারতবর্ষে পাকাপাকিভাবে ওনারা থাকা শুরু করলেন, সেই সময় যেটা হতো, সেই সময় তো প্রচুর গ্রামাঞ্চল ছিল, এবং ওনাদের যে গ্রামের দেশের বাড়ি আছে, সেই দেশের বাড়িতে যেটা হতো, স্টেশন থেকে বাড়িটা কিন্তু অনেক দূরে, ঠিক আছে? এবার যখন রাত্রিবেলা ওনারা ফিরতেন, নর্মালি যেটা হতো, আমার দাদু স্পেশালি যখন উনি ফিরতেন, উনি কী করতেন, ওই রাস্তা দিয়ে না এসে উনি কী করতেন, রেল লাইন ধরে সোজাসুজি আসতেন। তাতে কী হতো, ওনার সুবিধে হতো, মানে ওনার যাতায়াতের পথটা অনেকটা কম হয়ে যেত। এবং সবথেকে বড় কথা, গ্রামের রাস্তা বুঝতেই পাচ্ছেন, বৃষ্টি বর্ষা আছে, তারপর ঠান্ডার সময় সমস্ত কিছু নিয়ে একটু সমস্যা হতো বলেই উনি কিন্তু প্রথম থেকে ওই রেল লাইন ধরেই আসতেন, এবং আবার ওই রেল লাইন ধরেই বাড়িতে আসতেন। আবার যখন যেতেন, হ্যাঁ সকালের দিক হলে উনি হয়তো গেলে পরে হয়তো এমনি রাস্তা দিয়ে যেতেন, কিন্তু উনি ফেরার সময়টাতে কিন্তু সবসময় রেল লাইন ধরেই আসতেন, ঠিক আছে? বেশ কিছুদিন উনি যাতায়াত করেন, কিন্তু একটা জিনিস উনি লক্ষ্য করতে থাকেন বেশ কিছুদিন পর থেকে, যে ঘটনাটা ঘটছিল, একটি মহিলা, ঠিক আছে, একটি মহিলা যখনই উনি ওই রেল লাইন ধরে হাঁটাটা শুরু করতেন, ওই মহিলা কিন্তু, মানে ওনাকে এটা বোঝা যেত, ওনাকে গার্ড দেওয়ার জন্যই আগে কিংবা পরে, ওনার সামনে কিংবা পিছে সব সময় কিন্তু ওনাকে গার্ড দেওয়ার চেষ্টা করতেন, এবং ওই মহিলা সব সময় ওনার সঙ্গে থাকতেন। এবং
যেটা হয় আর কি, প্রত্যেকটা দিন যখন উনি দেখছেন যে একজন মহিলা এরমভাবে ওনার সামনে নয় ওনার পেছনে থাকেন ওনাকে গার্ড দেওয়ার মতো করেই, এবং এতদিন ধরে উনি যখন দেখছেন, দেখতে দেখতে ব্যাপারটা যেটা হয়েছিল কি, ওনারা না বেশ জিনিসটা গা সওয়া হয়ে গিয়েছিল। মানে উনি না একা ফিল করতেন না। যখন উনি রেল লাইন ধরে বাড়িতে আসতেন সেই সময় কিন্তু উনি একা ফিল করতেন না। ঠিক আছে, এইবারে যথারীতি উনিও ওনার মতো হাঁটতেন আর ইনিও কিন্তু এনার মতো হেঁটে যেতেন। এবং অদ্ভুত বিষয়, যখন উনি বাড়ির কাছে চলে আসতেন বা উনি রেল লাইন থেকে যখন নেমে উনি বাড়ির পথটা ধরতেন, একটু হলেও আসতে হতো, সেই সময় কিন্তু আর কাউকে দেখতে পেতেন না উনি। এবং এইটুকু উনি লক্ষ্য করেছিলেন বিগত এতগুলো দিন ধরে, যখন উনি দেখছেন যে ওনার সঙ্গে একজন মহিলা যাচ্ছে আসছে, উনি লক্ষ্য করতেন যে একজন লাল পেড়ে সাদা শাড়ি পরা মহিলাটি এবং হাতে শাঁখা পলা আছে এই রকম। এবং যেটা হয় আর কি, উনি বেশ কিছুদিন এটা দেখার পরে উনি যখন ওনার এই মাকে এসে বলেন, তখন এই মা ওনাকে বলেন যে দেখ বাবা, যে দিদি আর কি, মানে ওনার আর কি যে সতীনের কথা আর কি, উনি তখন বলেন যে দেখ বাবা, উনি তো বড্ড মানে তুই যখন খুব ছোট ছিলি সেই অবস্থাতে রেখে উনি মারা যান, তো স্বাভাবিক ওনার কিন্তু একটা মানে ভালোবাসার জায়গা, বা উনি তো নিজে হাতে তোকে গড়তে পারেননি বা মানুষ করতে পারেননি, কিন্তু উনি এইটুকু চেষ্টা করেন যে তোকে সবসময় একটা গার্ড দিয়ে চলার, বা সবসময় একটা সাবধানতা অবলম্বন করে তোর যাতে কোনো রকম অসুবিধে না হয়, যাতে তোর কোনো রকম ক্ষতি না হয়, সেই জায়গা থেকে কিন্তু উনি এই গার্ডটা তোকে দিয়ে হয়তো আসেন। তো একটা কথা বলি বাবা, কোনো দিন না ওনাকে প্রশ্ন করবি না কোনো, উনি যেমন আসছেন যাচ্ছেন। তা এবং আমার দাদু কিন্তু এই ঘটনাটাও বলেছিলেন যে মা, যখন আমি রেল লাইনটা পেরিয়ে আসি না, তখন কিন্তু আর ওনাকে দেখতে পাই না। তখন বলছে হ্যাঁ, উনি ওই রাস্তাটা ওনার কোনো জায়গা থেকে হয়তো মনে হয় যে ওই জায়গাটা খুব একটা হয়তো মানে কি বলবো, খুব সাবধানতার জন্যই হয়তো উনি ওই জায়গাটাতে তোকে গার্ড দেন, বা ওই জায়গাটা হয়তো খুব ভালো উনি মনে করেন না, সেই জন্য উনি ওই রাস্তাটুকু তোকে সবসময় রাত্রিবেলা গার্ড দিয়ে নিয়ে আসেন। ঠিক আছে, এইভাবে দিন যায়। তারপরে যেটা হয়, আমার দাদু এস্টাবলিশড হন, উনি ভালো একটা চাকরি পান, তারপরে যথারীতি উনি বেশ কিছু বছর বাইরেও থেকেছেন। তারপর থেকে কিন্তু উনি আর সেভাবে কখনো দেখেননি। ঠিক আছে, এইবারে একটা এখানে কথা বলি, যখন আমার দাদুর মা মারা যান সেই সময় কিন্তু আমার দাদু এতটাই ছোট ছিলেন, ওনাকে দিয়ে কিন্তু কোনো রকম কাজকর্ম, মানে যেগুলো কি বলবো, যেগুলো আর কি ক্রিয়া থাকে, একটা মানুষ মারা গেলে তার শ্রাদ্ধা অনুষ্ঠানে তার সন্তানদের যে ক্রিয়াকর্ম থাকে না, সেগুলো উনি না কোনো দিনই করতে পছন্দ করতেন না। কারণ উনি ভীষণ সফট হার্টেড পারসন ছিলেন এবং উনি খুব অল্পেতেই কষ্ট পেতেন, এবং উনি এই জিনিসটা না কোনো দিন চাইতেন না এই কাজটা কখনো করতে হবে। তো যেটা হতো, আমার মামার বাড়ির একটা রিচুয়ালস আছে, যেটা হচ্ছে যে যে সমস্ত মানুষ অনেক আগে মারা গেছেন, প্রত্যেক বছর তাদের নামে একটি মানে কি বলবো, একটি অনুষ্ঠান হয়। সেটা হচ্ছে আপনার তাদেরকে জল প্রদান করা হয় আর কি। তো সেটাকে অ্যাকচুয়ালি সেই রিচুয়ালসটাকে বলা হয় হচ্ছে তিথির মন্ত্র। তো 2005 সালের ঘটনা বলছি এটা। 2005 সালে যখন এই তিথির মন্ত্র রিচুয়ালসটার সময় আসে, তো সেই সময় আমার যিনি বড় দাদু ছিলেন, মানে ওনার আর কি যে বড় দাদা, তো উনি সেই সময় খুব অসুস্থ হয়ে পড়েন। মানে আমার ওই বড় দাদু অ্যাকচুয়ালি খুব অসুস্থ হয়ে পড়েন এবং উনি প্রায় মানে ওনার ডান দিকটা প্রায় প্যারালাইজড হয়ে যায়, এবং ওই সময়টাতে না উনি কথাবার্তা খুব একটা বলতে পারছিলেন না। ঠিক আছে, এইবারে যথারীতি সে বছরে আমার দাদুকে ওই জল প্রদানের অনুষ্ঠানটাতে বসতে হয়, এবং এর আগে এতগুলো বছর যে এই জলদানের যে নিয়ম বা এই যে রিচুয়ালসটা যেটা হতো, উনি কোনো দিন বসতেন না, এবং উনি এটা চাইতেন না বলে বাড়ির কোনো মানুষ, মানে আমার বড় দাদু থেকে শুরু করে আমার পরবর্তী যে দাদুরা আছেন, ইনফ্যাক্ট মানে ওনার যে মা, মানে ঠাকুমা যিনি, বা ওনার যে বাবা মানে ঠাকুরদাদা যিনি, ওনারা কিন্তু কোনো দিনই ওনাকে জোর করেননি।
ঠিক আছে, কিন্তু সে বছর কিচ্ছু করার নেই। এবং যেহেতু ওনারাই ওই মায়ের দুজন সন্তান ছিলেন, তো একজন যেহেতু অসুস্থ হয়ে গেছেন, সেহেতু সেবারে ওনাকে খুব করে অনুরোধ করা হয়, মানে রিকোয়েস্ট করা হয় আর কি, যে ওনার যিনি মা, ঠাকুমা যিনি, তো উনি খুব ভালোভাবে রিকোয়েস্ট করেন, অনুরোধ করেন যে দেখ বাবা, এবার তো দাদা করতে পারবে না, এবারটা অন্তত তুই বস। কিন্তু উনি কিন্তু চাইছিলেন না। তো অদ্ভুতভাবে যেটা হয়, বাধ্য হয়ে ওনাকে বসতে হয়। এবং যেটা হয়, বাড়ির যিনি কুলপুরোহিত ছিলেন তিনি বিধান দেন যে না, তোমাকেই বসতে হবে। তো যথারীতি সেদিন যখন ওই কী বলবো, রিচুয়ালসটা বা নিয়মটা পালন করা হয়, তো সেই অনুযায়ী ওনাকে বসতে হয়। এবং বসার পর উনি কাজে বসেন, উনি সমস্ত কিছুই করেন। করার পরে উনি যখন কাজ থেকে ওঠেন, ওই কাজ মানে কী বলবো, ওই নিয়ম সংক্রান্ত যে সমস্ত কাজগুলো ওনাকে করতে হয়েছিল সেবারে, উনি যখন ওই কাজটি করে ওঠেন, উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন, যে ওনার মাকেই বলেছিলেন যে মা, তুমি না আমাকে আর এগুলোর জন্য না কখনো রিকোয়েস্ট করবে না, আমার ভালো লাগে না। এবং আমি নিজে নাতনি হিসেবে বা আমার ফ্যামিলির আদার্স সব মানুষরাই একটা জিনিস বুঝতো, ওনার কাছে মা জিনিসটা একটা অন্যরকম ইমোশন ছিল। মানে সেটা কি বলবো, উনি হয়তো খুব ছোটোবেলায় হারিয়েছিলেন বলে হয়তো একটা ইমোশন ছিল, কিন্তু হ্যাঁ, ইনি মানে উনি যার কাছে বড় হয়েছেন, যে মায়ের কাছে, সেই মায়ের ভালোবাসায় কিন্তু কোনো দিন কোনো অভাব হয়নি। এটা একদম মানে আমরা নিজেরা চোখে দেখেছি। ইনফ্যাক্ট আমাদের মায়েরাও, মানে তারা তো নাতি নাতনি, তারাও যে বড় হয়েছে না, তারা কোনো দিন মানে এতটুকু ভাগাভাগি ব্যাপারটা কোনো দিন দেখেনি। এই মা এত ভালো ছিলেন। তো সেই জায়গা থেকে 2005 সালে উনি করার পরে ওনার মা আর কি, ঠাকুমা যিনি, তিনি বলেন যে বাবা, এবারে তো দাদা তো অসুস্থ, ওই জন্য তো দাদা করতে পারলো না, ওই জন্যই তোকে এবারে বলা, আগামী বছর আশা করি তোর দাদা ভালো হয়ে যাবে, আগামী বছর থেকে ওই যেমন করতো সেরকমই করবে। ঠিক আছে, এবারে যেটা হচ্ছে, আমার জীবনে কিন্তু ওনার একটা বিশাল বড় ভাগ ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কি বলবো এখানে, মানে একটু বলতেও কেমন লাগছে, মানুষটা যে কি অসম্ভব একজন মানুষ ছিল, কি অসম্ভব তার মধ্যে এত ভালো জিনিস ছিল। তো এগুলো না আমি ঠিক মানে বলে বোঝাতে পারবো না। আমি মানে ছোট থেকে বড় হয়েছি, তো আমার ওই ফিলিংসগুলো আমার কাছেই থেকে যাবে, এটাই আর কি। তো যাই হোক, ঘটনাটা এগিয়ে নিয়ে যাই। এরপরে এলো 2006 সাল। মানুষটা ভালো ছিল। আমাদের সে বছর একটা দুটো বিয়ে বাড়ি পড়েছিল, আমরা সবাই একসাথে গেছি, এসছি, খুব আনন্দ করেছি। হঠাৎ করে মে মাসের দিকে উনি মানে লাস্ট আমাদের বাড়িতে এসেছিলেন সেবারে, তারপরে আর ওনার আসা হয়নি। তো সেবারে যেটা হয়েছিল যে মে মাসের মাঝামাঝি কি শেষের দিকে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন। এবারে অসুস্থ হয়ে পড়েন, আর ঘটনাটা যেটা ঘটেছিল, উনি না বাড়ির সবার থেকে ঘটনাটা লুকিয়ে গিয়েছিলেন। আমরা বুঝতে পারতাম ওনার শরীরটা ভালো নেই বা ওনার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। ওনাকে যতবারই আমরা জিজ্ঞেস করেছি যে তোমার কি শরীরটা ভালো যাচ্ছে না, তোমার কি তোমার শরীর, তোমার চেহারাটা এরকম কেন হয়ে যাচ্ছে, উনি কিছুতেই খুব একটা সব কিছু স্বীকারও করতেন না, উনি বলতেনও না। উনি ভীষণ চাপা স্বভাবের ছিলেন। এইভাবেই উনি মানে দিনগুলো কেটে যাচ্ছিল। হঠাৎ করে জুলাই মাসে, জুন মাসে, সরি আমি ভুল বললাম, জুন মাসের দিকে হঠাৎ করে একদিন যেটা হয় আর কি, ওনার শরীরটা ভালো যাচ্ছে না বলে ওনার মা বাবা এসেছিলেন, মানে আমার মায়ের যিনি ঠাকুরদাদা ঠাকুরমা, তখন ওনারা বেঁচে ছিলেন। কিন্তু ওনারাও দেখে না, মানে ওনাদেরও ভালো লাগেনি। এইবারে হঠাৎ কোথাও কিছু নেই, মানে একটা সুস্থ মানুষ ওই কাজটা যবে থেকে উনি করলেন, তবে থেকেই না ওনার মনের মধ্যে কেমন একটা যেন খচখচ মনে হয়েছে, বা ওনার মনের মধ্যে যেন কোথাও একটা মনে হয়েছে যে
আমি এগুলো ভালোবাসি না, আমি এই জিনিসগুলো করতে পছন্দ করি না, এবং সবসময় উনি বারংবার একটা কথা বলতেন যে আমার দ্বারা না এই কাজগুলো হয় না, আমি চাই না এই কাজগুলো করতে। তো যা হয় আর কি, এবার জুন মাসের দিক থেকে শুরু করে ওনার শরীর কিন্তু আরও ডিটোরিয়েট করতে শুরু করলো, এবং সেটা এত মারাত্মকভাবে ডিটোরিয়েট করা শুরু করলো যে সেখানে আর কিছু করা যাচ্ছিল না। মানে আমরা কিছু ভাবতে পারছিলাম না যে কি করব। পরবর্তী সময় আমার একজন মামা ডাক্তার, তা উনি লাস্টলি যেটা করলেন আর কি, ওনার যা বন্ধু গ্রুপ ছিল, মানে তার যারা আর কি মানে ডাক্তারদের যে গ্রুপটা ছিল আর কি ওনার বন্ধুদের মধ্যে, তো তাদের সঙ্গে উনি কথা বললেন, এবং উনি যেহেতু এখানে থাকেন না সেহেতু উনি টোটালি সমস্ত ডাক্তার কি হবে না হবে, কোথায় দেখানো হবে, উনি সমস্তটা কিন্তু মানে বলে দিলেন, এবং কিভাবে কিভাবে করতে হবে সবটাই ওনারা করলেন। বাকি সবাই সেইভাবেই, আমার বাকি যে দাদুরা আছেন তারা সেইভাবেই সেই অনুযায়ী চলতে থাকলো। কিন্তু অদ্ভুত বিষয়, জুলাই মাস হঠাৎ করে ওনার ক্যান্সার ধরা পড়লো, এবং এমন একটা সময় গিয়ে ধরা পড়লো যে যেখানে আমাদের কারুর কিচ্ছু করার ছিল না। 18 দিনের মাথায় সবটা শেষ হয়ে গিয়েছিল। তখন কিন্তু ওনার মা বাবা জীবিত, এবং যখন আমরা এই স্টেজটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই অবস্থাটার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে একজন সন্তানকে ভালোবাসা বা একজন সন্তান যাতে পৃথিবীর বুকে থাকে তার যে কি অক্লান্ত চেষ্টা তার মা বাবার মধ্যে দেখেছিলাম সেটা আজও মনে পড়ে। তো সেই জায়গা থেকে 18 দিনের মাথায় সবটা শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে, সেটাকেও আমরা মেনে নিয়েছিলাম। তার পরবর্তী সময় ওনার যখন সমস্ত শ্রাদ্ধানুষ্ঠান শেষ হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, তারপরে গিয়ে ওনার যিনি মা, সেই মা আর কি, মানে যিনি ঠাকুমা আর কি, আমার মা বা আমার আদার্স মামা মাসিদের, ওই ঠাকুমা একটা কথা বলেছিলেন যে একটা অদ্ভুত ঘটনা, যে সময় সন্তানকে হাতে ধরে মা বাবারা বড় করে, সেই সময় তো ওনার যে জন্মদাত্রী মা তিনি তো চলে গিয়েছিলেন। তো যে সময়টাতে ওনাকে ভীষণভাবে আগলে রাখার সময় ছিল, সেই সময়টাতে উনি বেশ কিছুটা আগলেছেন। মানে যখন উনি একদম আস্তে আস্তে বড় হচ্ছেন বা কিছুটা বড় হয়েছেন, তারপরে উনি পরপর একজন না একজন কাউকে পেয়েছেন জীবনে, সে এই মাই হোক, স্ত্রী হোক, সন্তান হোক। কিন্তু এবারে যেটা হয়েছিল, বা ওনার হয়তো ওনার মায়ের হয়তো কোনো জায়গা থেকে আশা ছিল যে এই ছেলে কোনো একটা বার অন্তত জলটা দিক তার উদ্দেশ্যে। তো এই ছেলে যে মানে ওই লাস্ট বছর 2005 সালে যখন উনি এই জলটা দেন আর কি, মানে জলটা প্রদান করেন ওই কাজটাতে, তাতে বোধহয় উনি খুব তৃপ্ত হয়েছিলেন, এবং উনি ওনার কোলের সন্তানই, কারণ উনি তো একদম কোলের সন্তানকে ফেলেই চলে গিয়েছিলেন, তো সেই জায়গা থেকে হয়তো উনি ওনার কোলের সন্তানকে কোলেই নিয়ে নিয়েছেন। এইটা ছিল আজকের প্রথম ঘটনা। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। এরপরে আমি আসবো হচ্ছে আজকের দ্বিতীয় ঘটনাটা আমি শুরু করছি। এই এতক্ষণ আমি যে আমার দাদুর ঘটনাটা বললাম, এটা তো ছিল ওনার জীবনের ঘটনা। এবারে আসছি ওনার কার্যক্ষেত্রের ঘটনা নিয়ে। মানে উনি ছিলেন একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। তো ওনার একটা সময় উনি বেশিরভাগ সময় উনি বাইরেই থাকতেন, কিন্তু তারপরে যেটা হয়, উনি যখন একদম পাকাপাকিভাবে কলকাতাতে চলে আসেন, তো সেই সময় ওনার একটি অফিসের ঘটনা, ঠিক আছে। আচ্ছা, এখানে ঘটনাটা যেটা হচ্ছে একদম আপনার জায়গাটা ছিল, আমি যতটুকু শুনেছি বা আমার যতটুকু মনে আছে, এটা ছিল হয়তো ধর্মতলা সাইটে অফিস বিল্ডিংটা, এবং যে বিল্ডিংটা ছিল সেটা ছিল ব্রিটিশ আমলের বিল্ডিং কিন্তু। এবারে যথারীতি ওনারা যে অফিসে বসে কাজ করতেন, তো সেখানে নর্মালি যেটা হতো, আমি নিজেও ছোটো থেকে ওনাকে দেখেছি যে উনি কিন্তু টাইমের ব্যাপারে ভীষণ পাংচুয়াল ছিলেন। মানে উনি সকালবেলা একটাই টাইমের ট্রেনে করে উনি যেতেন, এবং ঠিক উনি শিয়ালদা থেকে যখন ফিরতেন ঠিক একটা
একটা পার্টিকুলার টাইমের ট্রেনেই কিন্তু ফিরেছেন। মানে আমি আমার জন্ম থেকে শুরু করে আমি যতদিন ওনার চাকরি জীবন দেখেছি, আমি এটাই দেখেছি, মানে এতটুকু নড়চড় হতো না টাইমিংয়ের। ঠিক আছে, এবারে একদিন এই ঘটনাটা ওনার থেকেই শোনা। একদিন উনি মানে আমাদেরকে এটা গল্প বলেছিলেন, বা এটা আমার মায়েরাও খুব ভালো জানে, আমরা মানে প্রত্যেকের কাছ থেকেই শুনেছি ঘটনাটা। সেটা হচ্ছে ওনাদের যে অফিস বিল্ডিংটা ছিল সেখানে 5:30টার পরে না খুব একটা কাউকে অ্যালাউ করা হতো না। মানে যদি কারুর ধরো অনেক সময় তো হতেই পারে যে কাজ পেন্ডিং পড়ে যেতেই পারে, বা হয়তো কোনো কারণে কাজের প্রেশার আছে, কাজের চাপ রয়েছে, সেই কাজটা হয়তো তুলে দিতেই হবে, যেটা নর্মালি হয় আর কি আর 5টা সরকারি অফিসগুলোতে। তো এরকম যাচ্ছে। এইবারে সময়টা ছিল শীতের সময়। এবারে ওনারই একজন কালিগ, তো সেই কালিগ যিনি ছিলেন, যেহেতু উনি আমার দাদু, সেটা আমি ওই কালিগ যিনি রয়েছেন আমি ওনাকেও দাদু বলেই ইন্ডিকেট করছি। তো এবারে ওই কালিগ যিনি দাদু ছিলেন তার বোধহয় কিছু কাজ পেন্ডিং পড়ে গিয়েছিল, এবং প্রথম দিন কি দ্বিতীয় দিন উনি মোটামুটি ওই 5:30টার পরে হলেও উনি মোটামুটি ওই 5:30 পৌনে 6টা নাগাদ কিন্তু বেরিয়ে এসছেন। এবং সেখানে যেটা হয়েছিল যে আমার যে দাদু বা তার আদার্স যারা কলিগ তারা কিন্তু প্রত্যেকেই বলেছিল যে তুমি কিন্তু দেরি করবে না, এই বিল্ডিংটাতে মানে এতক্ষণ থাকার দরকার নেই। তা এবার সেদিন যেটা হয়েছিল যে ওনার যেহেতু বেশ কয়েকদিন ধরে কাজের এত প্রেশার ছিল যে কিছু কাজ বাকি থেকে যাচ্ছিল, তো উনি বলছিল যে না, আমি যদি কাজটা না করি না আমি পুরো কাজটা তুলে উঠতে পারবো না। তো এরকম প্রথম 2 দিন এরকমভাবে গেছে। আচ্ছা, এবারে ওই অফিস বিল্ডিংয়ের যিনি কেয়ারটেকার ছিলেন তিনিও কিন্তু বেশ কয়েকবার এসে ওনাকে নক করেছে যে আপনি কখন যাবেন, আপনি উঠে পড়ুন, কারণ হ্যাঁ এতক্ষণ এরকমভাবে থাকবেন না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এবার তারা নিশ্চয়ই কিছু জানে বলেই তো তারা বারংবার বলেছে। ঠিক আছে, এইবারে তৃতীয় দিনের ঘটনা। যথারীতি দ্বিতীয় দিন তো এরকম বলাতে উনি তাও মোটামুটি ওই 5:30 কি পৌনে 6টা কি তার থেকে একটু বেশি হবে, হয়তো 6:30 নাগাদ উনি বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু তৃতীয় দিন যে ভুলটা উনি করেছিলেন, তৃতীয় দিনও কিন্তু কেয়ারটেকার এসে বলেছিল যে স্যার আপনি কিন্তু এবার একটু তাড়াতাড়ি করুন, কারণ অফিস পুরো ফাঁকা হয়ে গেছে, অফিসে আর একজন মানে জনমানুষও নেই, শুধুমাত্র কেয়ারটেকার রয়েছে। তাও কেয়ারটেকার কিন্তু ওই বিল্ডিংয়ের মধ্যে মানে ওই ফ্লোরের মধ্যে নেই, উনি কিন্তু নিচে রয়েছেন, কিন্তু উনি একমাত্র একা বসে কাজ করছেন। এবারে প্রায় 6:30 যখন বাজে তখনও কিন্তু আরেকবার ওই কেয়ারটেকার যিনি ছিলেন আর কি তিনি এসে বলেন। তো তিনি এবার ওই যে দাদু মানে আমার দাদুর যিনি কলিগ ছিলেন তিনি অ্যাকচুয়ালি ওনাদের ওই বিল্ডিংয়ের কেয়ারটেকারকে বলে যে আজকে আমার না খুব মানে প্রেশার রয়েছে, আমি আজকে এইটা একটু শেষ করেই আমি বেরিয়ে যাব, আমি আর বেশিক্ষণ থাকবো না। এই বলে যথারীতি ওই কেয়ারটেকার যিনি ভদ্রলোক ছিলেন তিনি নিচে চলে এসছেন। এরপরে বেশ মোটামুটি 5-10 মিনিট হয়েছে, মানে পৌনে 7টা হয়তো বাজতে যায়। হঠাৎ করে কোথাও কিছু নেই, আর শীতকাল ছিল বলে নর্মালি যেটা হয় যে মোটামুটি একটা সময়ের পরে জানলা টানলাগুলো সব বন্ধ করা হয়ে গিয়েছিল। আর এটা আমি বলছি অনেক আগের কথা, প্রায় আজ থেকে 40-45 বছরের আগের কথা বলছি। এইবারে উনি দেখছেন হঠাৎ করে ফটাফট জানলাগুলো খুলতে শুরু করলো। উনি যে ঘরে বসে কাজ করছেন সেই ঘরের জানলাগুলো খুলতে শুরু করলো, মানে কোথাও কিছু নেই কিন্তু আপনি নিজে থেকে খুলে যাচ্ছে জানলা। আর পাশের ঘরটাতে মানে উনি যে ঘরটাতে বসতেন তার পাশের ঘরটাতে ছিল ওনাদের সমস্ত ফাইল, মানে র্যাকে যে ধরনের ফাইল টাইলগুলো থাকে অফিসিয়ালি সমস্ত ডিটেলস বা যাই হোক ওনাদের সমস্ত আর কি কাজের দরকারি যে সমস্ত ফাইল, সেই ফাইলগুলো মানে ধরুন বেশ উঁচু উঁচু র্যাক করা রয়েছে, সেই র্যাকের ওপর থেকে সব ফাইল মানে সেই ধূপধাপ পড়তে শুরু করেছে। এইবারে ওনার না ওরকম উনি প্রথমটা শুনে এবার যা হয় হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলেও মানুষের কিন্তু প্রথমে একটুখানি মাথার মধ্যে একটা স্ট্রাইক করে, মানে একটু হলেও কিন্তু সে একটা হঠাৎ কিছু দেখলে সে কিন্তু একটু অবাকই হবে। তারপরে উনি যখন ওরকম দেখছে যে ওরকম ফাইল পড়ার আওয়াজ হচ্ছে এবং ফটাফট ওরকমভাবে জানলাগুলো খুলে যাচ্ছে,
এরপর শুরু হলো, এবার উনিও না মানে নিজেও কিন্তু একটা বেশ ভয় পেয়ে গেছেন, উনিও না ওখানে বসে গেছেন, মানে উনি ওই অবস্থাতেও যা হচ্ছে উনি আর কি সমস্ত কিছু প্রায় ওই সময় মানে যেটুকু ওনার মাথা কাজ করেছে ওই সময় যেটুকু যা বন্ধ টন্ধ করে উনি কী করেছেন, উনি একটু সাহস করেই একটু দেখতে এসছেন যে কি হচ্ছে ব্যাপারটা। এবার উনি যখন দেখতে এসছেন দেখছেন যে মানে বারান্দা একটা ছিল, একটা করিডোর মতো ছিল, মানে জুতোর সেই মানে যা হয় বুট পড়ে গেলে যেমন খাটাখাট 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 মানে এরকম শব্দ হয়, মানে কেউ যে যাতায়াত করছে এরকম। এবারে উনি ওই শব্দটা শুনে ওনার হয়ে গেছে, উনি কিন্তু চোখে কিচ্ছু দেখতে পাচ্ছেন না, মানে চোখে কিন্তু নর্মাল জিনিসগুলো দৃশ্যমান হচ্ছে, কিন্তু যে এই যে ঘটনাগুলো ঘটছে খালি দেখতে পাচ্ছেন যে জানলা খুলে যাচ্ছে, কিন্তু কাউকে তো খুলতে হবে জানলা, বা কেউ যে হেঁটে যাচ্ছে আওয়াজটা শুনতে পাচ্ছেন কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না। আর শুধু দেখেছেন যে পাশের ঘরে মানে উনি যেহেতু একটু কিউরিয়াসিটি বশত গেছিলেন, দেখেছেন যে ফাইলগুলো ওপর থেকে ঝাপাঝাপ মানে সব পড়ছে, কিন্তু কেউ যে ফেলছে সেটা কিন্তু কিছু দেখা যাচ্ছে না। ইন দ্য মিন টাইম এইবারে উনি যখন মানে উনি তখন একেবারে দিকবিদিক শূন্য, এইবারে যেটা হয়েছে উনি ওখান থেকে কোনো রকমে ওনার জিনিস কটা নিয়ে উনি নামতে শুরু করেন, ওই ফ্লোর থেকে নামতে শুরু যখন করেন তখন মোটামুটি ওই ফ্লোরটা ছিল বোধহয় মানে ওনাদের ফ্লোরটা ছিল বোধহয় 4 তলা, মানে 4 তলা থেকে 2 তলা অবধি মানে উনি যথেষ্ট কষ্ট করেই নেমেছেন, তারপরে আর উনি পায়ে হেঁটে নামতে পারেননি, উনি রীতিমতো সেই গড়াতে গড়াতে এসে পড়েছেন। এইবার যথারীতি যে কেয়ারটেকার ছিল সে তো দেখে অবাক, এবার সঙ্গে সঙ্গে তার চোখে মুখে জল দিয়ে তাকে তোলা হলো, বা আশেপাশেরও কিছু যে মানে ওখানে তো নিশ্চয়ই একে অপরের সঙ্গে পরিচিত থাকে না, যে যারা ওখানে রাতে থাকে বা কিছু, কিন্তু ওই ফ্লোরটাতে কেউ থাকতো না, মানে ওই কেয়ারটেকারও যে থাকতো সেও কিন্তু ওই এক টাইমের পরে বন্ধ করে দিয়ে সেও কাছে পিঠে থাকতো, সে চলে যেত। এইবারে যথারীতি ওনাকে তো জল টল দিয়ে আপাতত একটু সুস্থ করা হয়, তারপরে যারা আশেপাশে যারা ছিল তাদের কিছু তো পরিচিত, এতদিন ধরে তারা অফিস করছে তার একটা পরিচিতি তৈরি হয়ে যায়, তারপরে যথারীতি ওনাকে নিয়ে বা ওনাকে হয়তো কেউ একজন বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলো, সেই ডিটেলটা আমি অতটা ভালো জানি না, বলতে পারবো না। তারপরে উনি বাকি 15 থেকে 20 দিন উনি অফিস করতে পারেননি, আতঙ্কে ভয়, মানে ওই রকম যে একটা ঘটনা ঘটে গেছে এবং এরকম যে কোনো ঘটনা হতে পারে, মানে প্রথম যেটা হয়েছে উনি প্রথম দিকটা বিশ্বাস করেননি, কিন্তু যখন এই ঘটনাটা উনি নিজে প্রত্যক্ষ করার থেকে উপলব্ধি করেছেন যখন, তখন স্বাভাবিকভাবে ওনার মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করেছে, এবং ভয় কাজ করার ফলে যেটা হচ্ছে উনি প্রায় 15 থেকে 20 দিন কিন্তু কোনোভাবে উনি অফিসে আসতেও পারেননি, উনি প্রচণ্ড অসুস্থ ছিলেন, এবং তারপরে আস্তে আস্তে উনি রিকভার করেন। কিন্তু এটার যে একটা ব্যাকে একটা যে স্টোরি আছে, একটা ব্যাপার হচ্ছে যে এগুলো ব্রিটিশ আমলের সমস্ত বাড়ি, এগুলো পুরোনো দিনের প্রচুর বাড়ি, এবং ব্যাপারটা যেটা হয় এটা অনেকেই বলেছে যে যারাই হয়তো একটু মানে এক্সপেরিমেন্ট করতে গেছে তারা একটা জিনিস বলেছে, 5:30 থেকে 6টার পর ওই জায়গাটা মানে হয়ে যায় হচ্ছে একটা হন্টেড প্লেসের মতো, মানে ওখানে যারা থাকেন আর কি ওই 6টার পর থেকে ওই টাইমিংটা তাদের শুরু হয়, তো তখন না তারা কোনো শরীরী পার্থিব মানুষদের ওইখানে থাকাটা ঠিক পছন্দ করেন না, এবং ওনারা হয়তো কোনো রকম সেরকম ক্ষতি করেননি বা করেনও না, কিন্তু ওনাদের যে সমস্ত অ্যাক্টিভিটি ওনারা করতে থাকেন তার দ্বারা ওনারা বুঝিয়ে দেন যে কোনো শরীরী বা পার্থিব জগতের কেউ এখানে এই সময়টায় না থাকুক, ওই জন্য ওই সময়টা থেকে বাকি সময়টা অবধি ওনাদেরকে মানে ওই সময় ওই জায়গাটায় কেউ থাকে না, তো সেটাই ওই জন্যই ওনাদের প্রত্যেককেই বলা হতো, এবং যারাই ওই অফিসে চাকরি করতেন বাট পার্টিকুলারলি ওই বিল্ডিংটাতে যারা ছিলেন তাদেরকে সবসময় বলা হতো যে ওই মোটামুটি 5:30টার মধ্যে অফিস থেকে বেরিয়ে যেতে, এই কারণেই বলা হতো, আর কোনো কিছু কারণ ছিল না। তো ওইটাই হয়েছিল ঘটনা যে ওই সময়টা থাকতো ওনাদের মানে যারা থাকতেন আর কি, মানে যারা থাকতে পছন্দ করতেন বা অনেক দিন ধরে থাকছেন, তো তাও তারা সারা দিনটা যদিও বা শরীরী বা পার্থিব মানুষের জন্য অ্যালাউ করতেন, কিন্তু সন্ধ্যের পর থেকে ওই অ্যালাউটা করতেন না, ওই জন্যে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতো। এবং
এই রকম হতো, এবং এইটা এক দুবারই হয়েছিল এরকম ভয় দেখানোর মানে ব্যাপারটা। তারপর থেকে আর এরকম হয়নি, আর কেউ কোনো দিন আর ওই সময়টাকে কোনো দিন ক্রস করেনি। তারা সবসময় সময় মতোই যেত এবং সময় মতোই বেরিয়ে আসার চেষ্টা করতো, সে যার যত কাজই পেন্ডিং থাকুক যাই থাকুক, মানে কেউ ওই রকমভাবে অ্যাটলিস্ট 5:30 কি 6টার পরে ওই অফিসে থাকতো না। তো আজকের দ্বিতীয় ঘটনা ছিল এটা। তো আপনাদের কেমন লাগলো, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যদি ভালো লাগে গল্প, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই গল্প শুনছেন, আপনারা অনেকেই রেসিপিস দেখছেন, কিন্তু আপনারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। তো কাইন্ডলি যদি একটু সাবস্ক্রাইব করেন খুব ভালো হয়। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।